কাজটা ভালো করে হয়ে গেছে, এটাই বড় কথা। আগের ভিডিওতে বলেছিলাম এরপর দেখাবো আমি এখন কোথায় যাচ্ছি। সেটা মোটামুটি 1 মাস হয়ে গেছে, 1 মাসেরও বেশি। নির্লজ্জের মতো আমি ব্লগ নিয়ে ফিরে এসেছি অনেক দেরি করে আবার। আসলে কালিম্পং সেন্ট ক্লেয়ার্সটা এয়ারপোর্ট থেকে কিন্তু অনেকটা দূরে, প্রায় 3-4 ঘন্টা। তাই সকাল 9টার ফ্লাইট ধরার জন্য আমাকে কানারাতে বেরিয়ে পড়তে হয়েছিল। আর যেহেতু সবার ফ্লাইট, অর্থাৎ বাকি যারা আমার সাথে কাজে গেছিল সবার ফ্লাইট ছিল টু কলকাতা, যেটা ছিল কিনা বিকেলে, আমার ছিল সকালবেলার ফ্লাইট টু দিল্লি। খুব বেশি এক্সস্টেড হয়ে গেছি আমি। কালকে অলমোস্ট রাত্রির 1টার সময় ঘুমিয়ে 3টের সময় আবার প্যাকিং করে বেরিয়ে পড়া, পুরো চোখের তলায় কালি পড়ে যা তা অবস্থা হয়ে গেছিল। কোনো রকমে সাজগোজ করে এইটাকে ঠিকঠাক রেখেছি, বাট এত টায়ার্ড লাগছিল কি বলবো। এর আগে আমি একবার কলকাতা থেকে গোয়া গেছিলাম একা, কানেক্টিং ফ্লাইট ছিল, সেটা ছিল একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। বাট পাহাড়ের রাস্তায় গাড়িতে 3-4 ঘন্টা একা ট্রাভেল করে এয়ারপোর্ট যাওয়া রাত্রিবেলা ওয়াজ আ লিটল টু মাচ রিস্কি ফর মি। বাট ইউ নো হোয়াট, একা একা ফ্লাইট বোর্ড করার মধ্যে কিন্তু একটা মজা আছে, একটা লিবার্টি আছে। আমি জানি না তোমাদের কি মনে হয়, কমেন্টস জানিও। এত গরম ছিল কালিম্পংয়েও, দিল্লিতে ভগবান জানে কি ওয়েদার অপেক্ষা করছে, বাট আমি যেখানে যাচ্ছি সেখানে কিন্তু খুব ঠান্ডা। আমার লাগেজ কিন্তু 15 কেজির থেকে বেশি ভারী হয়ে গেছিল, যার জন্য হতে পারতো আমাকে এক্সট্রা চার্জেস দিতে হতো। 2 কেজিস মতো এক্সট্রা ছিল, বাট থ্যাংক গড আমার পিঠের ব্যাগের মধ্যে আমি ওটা ট্রান্সফার করে নিয়েছিলাম। যেহেতু পিঠের ব্যাগের ওয়েটটা ঠিকঠাক ছিল, আমাকে কেউ আর কিছু বলেনি। এই এয়ারপোর্টে দেখলাম খুব একটা কড়াকড়ি করে না। দিল্লি আর বম্বে এয়ারপোর্টটা না খুবই সুন্দর। এয়ারপোর্টে নেমেই মনটা ভালো হয়ে গেল। আর লাগেজ বেল্টটার একদম সামনেই আমি নেমেছিলাম, তো ফটাফট নিজের লাগেজ কালেক্ট করে নিলাম, কোনো অসুবিধা হয়নি। তারপরে চোখে পড়লো একটা ভেন্ডিং মেশিন, এন্ড ইউ নো হোয়াট, আমি দেখতে পেয়েছি মাজাইনা ক্যান। খুব অবসেসড হয়ে গেছিলাম। এই যে আমার ঘুরতে যাওয়ার পার্টনার এসে গেছে। আমরা কিন্তু দিল্লিতে মিট করেছিলাম, ও আসছিল কলকাতা থেকে আর আমি বাগডোগরা থেকে। আমার কলকাতার অনেক জিনিস, অনেক স্ন্যাক্স সবকিছু ওর কাছে ছিল। এটা হচ্ছে আমার স্ন্যাক্সের প্যাকেট। প্রচুর জিনিস নিয়ে আমরা ক্যাবে উঠে গেছি। আমরা যাচ্ছি একটা ফ্রেন্ডের বাড়ি। জিংবাস থেকে ইভিনিং এ আমাদের বাস বুক করা ছিল, যেটা ছাড়বে কাশ্মীরি গেট থেকে। আমাদের ফ্লাইট ল্যান্ড করেছিল অ্যারাউন্ড 1টা। আমরা 1টা-1:30টার মধ্যে মিট করে নিয়েছিলাম, আর ইভিনিং এ ছিল আমাদের বাস। তার আগে আমরা একটা বন্ধুর বাড়িতে হল্ট করে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, বিকজ একবেলার জন্য বা হাফ বেলার জন্য হোটেল বুক করাটা একটা ফালতু খরচা। আমাদের বাস ছাড়ার ঠিক 10 মিনিট আগে আমরা বাস টার্মিনাসে ঢুকেছি। একটু অনেস্টলি ভয় লাগছিল যদি বাস বাই চান্স মিস হয়ে যায়। ইনফ্যাক্ট আমরা ফোন করে জানিয়েও ছিলাম যে আমরা একটু লেট চলছি। দিল্লির ট্রাফিক ইজ লাইক ক্রেজি। বাস টার্মিনাসে যখন আমরা পৌঁছই তখন আমরা দেখি আমাদের বাসটা নিচে দাঁড়িয়ে আছে। আমরা ফোন করাতে ওরা বলেছিল আপনি টার্মিনাসের ভেতরে আসুন, এসে জিং বাসের কাউন্টারের সামনে ওয়েট করুন। বাসের টাইম হয়ে যাওয়াতে আবার জিজ্ঞেস করাতে ওরা আমাদের বলে বাস নাকি ছেড়ে দিয়েছে, আর আমাদেরকে নাকি বাসের পিছনে দৌড়তে হবে। আমরা শুরু করি এত জিনিসপত্র নিয়ে বাসের পিছনে দৌড়তে, অলমোস্ট হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা। না, পুরো দিন বাসের দোষে আমাদের আজকে বাস মিস হচ্ছিল, ঠিক আছে? ওইখান থেকে এখানে অব্দি দৌড়েছি, বাসে আমরা লেট চলছি, ফোন করে ইনফর্ম করেছি, তারপর ওরা বলেছে কাউন্টারে এসে দাঁড়ানো। কাউন্টারে এসে দাঁড়িয়ে আছি, তারপরে আমরা জিজ্ঞেস করছি 9:30 বাজে, 9:15 বাস ছিল, আমরা 9:17-18 মধ্যে ঢুকে গেছি। কি হলো বলছে যে আপনি দাঁড়ান না, হচ্ছে হবে করতে করতে বাস ছেড়ে দিয়ে বাস চলে গেছে। ওখান থেকে বাস সার্ভিস দিয়ে দৌড়ে অটো করে মাজনুকা টিলা এসে আমরা বাসে উঠেছি। মরে যেতাম আজকে, থ্যাঙ্কস টু জিংবাস। আমাদের ভাগ্যটা অনেক ভালো ছিল যে একজন ভালো অটোওয়ালা পেয়েছিলাম, যে একটা স্টপেজ আমাদেরকে খুব স্পিডে নিয়ে এসে বাসটা ধরিয়ে দিয়েছে। যাকে জিংবাসের সার্ভিস যদি আপনারা বুক করেন, ওদের সাথে যদি ফোন করে কথা বলে নেন, ওরা যদি বলে এখানে দাঁড়াতে ওখানে দাঁড়াতে, আপনারা প্লিজ ওদের কথা শুনবেন না, নিজের ডেজিগনেটেড বাস খুঁজে বাসে গিয়ে উঠে পড়বেন নিজে। যেহেতু আমাদের লেট ইভিনিং এ বাস ছিল, মোটামুটি বাসে ওঠার 40 মিনিটের মধ্যেই আমরা এই ডিনার স্পটটা গেছিলাম, যেখানে আমি পরাঠা, ডাল এসব খেয়েছিলাম। ইট ওয়াজ আওয়ার ডিনার ব্রেক। এরপরে আর বাস দাঁড়াতো না, এবার দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ভোর হচ্ছে। আমি একটা হেভি ঘুম দিয়ে দিয়েছিলাম বাসে উঠেই।
মানালির পথে ঠান্ডা ঠান্ডা ওয়েদার স্টার্ট হয়ে গেছিল আর আই ওয়াজ ফিলিং সুপার হ্যাপি। এটা ছিল আমাদের কফি আর ওয়াশরুমের ভোরবেলার ব্রেক এবং আর 1-1.5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাবো। যেখানটা আমরা ওয়াশরুমের জন্য দাঁড়িয়েছিলাম ওই জায়গাটাও এত বেশি সুন্দর, বুঝতেই পারছিলাম আমরা হিমাচল প্রদেশে এসে গেছি। সত্যি দিল্লি থেকে এই জায়গাগুলো এত কাছে, কাশ কলকাতা থেকেও হতো। খুবই এক্সস্টেড ছিলাম আমি, বাট এই যে দৃশ্যটা আমি দেখছিলাম এটা যে কারোর শরীর মন ভালো করে দিতে পারে। যেদিকেই তাকাচ্ছি এত সুন্দর সবকিছু দেখতে পাচ্ছি, এত সুন্দর সুন্দর সিনারি, নদী, পাহাড়, সবুজ, কি নেই। এত এক্সস্টেড ছিলাম যে বাসে ঘুমিয়েও একটু আরাম হয়েছে, একটু শান্তি হয়েছে। এই হট এয়ার বেলুনটা চড়ার আমার প্রচন্ড ইচ্ছা, বাট এটা দেখে বুঝতে পারছিলাম না ইজ ইট অ্যাকচুয়ালি সেফ। আর মানালিতে নামলাম আমরা অ্যারাউন্ড 9:30। ওখানেও আমাদের গাড়ি বলা ছিল, একদম ওখান থেকেই এসে আমাদেরকে গাড়ি পিক আপ করে নিয়ে গেছে টুয়ার্ডস আওয়ার হোটেল, যেটা কিনা অ্যারাউন্ড 30 মিনিটস অ্যাওয়েই ছিল। আমার খুবই ইচ্ছা করছিল যে আমি রাস্তায় কিছু খাই, বাট যেহেতু হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করবো তাই জন্য রাস্তায় কিছু খাওয়ার আর সাহস পাইনি। যদি শরীর টরীর খারাপ করে তাহলে বাকি বেড়াতে যাওয়াটা পুরোই মাটি হয়ে যাবে। এটা ছিল আমাদের হোটেল শিবালয়া। হোটেল ওয়াজ বিউটিফুল, লবিটা খুব সুন্দর। ইনফ্যাক্ট হোটেল থেকে যে ভিউটা ছিল সেই ভিউটাও একদম অ্যামেজিং ছিল। আমি ঢুকেই আগে ছাদে চলে গেছিলাম ভিউ দেখতে। আসো তোমাদেরকে দেখাই ভিউটা। মেসমারাইজিং না? এটা নাকি হোটেলের ছাদের ভিউ। এবার চলো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। আমরা একটা ডিলাক্স রুম বুক করেছিলাম। এটা ট্যারিফ ছিল অ্যারাউন্ড 5,500 ইয়া। অ্যান্ড হোটেলটার রুমটা এরকম দেখতে। ফার্নিচারগুলো খুবই এস্থেটিক, টিল, গ্রে, এইসব কম্বিনেশন ইজ সামথিং আই লাভ। অ্যান্ড দ্য অ্যাটাচড ব্যালকনি ইজ বিউটিফুল, জাস্ট লুক এট দ্য ভিউ। আর এখানে নেচারের এত ভালো আওয়াজ আসছিল, ইট ওয়াজ সো গুড। Both of us were really hungry, so we quickly ordered our breakfast. Ready to go out, rest নিয়ে। লাঞ্চ হয়নি এখনো। We will go to a cafe in Manali. My favorite. My niece gifted it to me. Libre. আমার ডায়েট কুকের অ্যাডিকশন পূরণ করার জন্য আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। Finally একটু ঠান্ডা। হোটেল, গাড়ি, ইনফ্যাক্ট এই বাইকটাও সবই আমরা কলকাতা থেকেই কিন্তু বুক করে এসেছিলাম। এই বাইকটার সাথে আমরা নিয়েছিলাম রাইডিং গিয়ার, বিকজ আমরা মানালিতে থাকবো না। এটা জাস্ট একটা হল্টিং স্পেস ফর আস। হালকা ফুলকা ঘুরে আমরা আজকের রাতটা থেকে পরের দিন সকালবেলায় বেরিয়ে যাব টুয়ার্ডস আমাদের ডেস্টিনেশন, উইচ ইজ লাদাখ। তার সাথে এই রাইডিং গিয়ারগুলো নেওয়া কিন্তু ম্যান্ডেটরি। আমাদের এলবো প্যাডস, নি প্যাডস, বাইকার জ্যাকেট, হেলমেট সব নিতে হয়েছিল। ইম্পর্টেন্ট সবকিছু তোলার পর আমাদেরকে বলা হয়েছিল বাইকের জন্য একটা টুল কিট কিনতে হবে, মানে রাস্তাঘাটে যদি বাই চান্স বাইক খারাপ হয়ে যায় তার জন্য কি কি জিনিস লাগবে সেগুলো। তো আমরা বেশ কিছুটা টাইম বাইক শপে কাটিয়ে প্রপারলি রেন্ট নিয়ে বাইকের সবকিছু চেক করে ভালো করে চলে যাচ্ছিলাম ওই দোকানটার যেখান থেকে আমরা টুল কিট নেবো। আমাদেরকে বাইকের দোকান থেকেই বলে দিয়েছিল যে ওটা কোথায় পাওয়া যাবে। টুলসগুলো কেনা হয়ে যাওয়ার পর আমরা লাঞ্চে যাব। আর টুলস কিনতে গিয়েও আমি দেখছি দুদিকে কি মেসমারাইজিং দৃশ্য। আর এই নদীটা তো আই কান্ট সি এনাফ অফ ইট, বাট দ্য ট্রাফিক ইজ ক্রেজি। প্রচন্ড বাজে ট্রাফিক থাকে পুরো সিটিটা জুড়ে। কোথাও যদি যাওয়ার থাকে এদিক থেকে ওদিক, যেখানেই যাওয়ার থাক না কেন হাতে একটু সময় নিয়ে বেরোতে হবে। তাও তো আমরা বাইকে ছিলাম, তাতেই এতক্ষণ করে ট্রাফিকে দাঁড়িয়েছি।
অ্যাট দিস পয়েন্ট অলমোস্ট 4টে বেজে গেছে অ্যান্ড উই ওয়্যার এক্সট্রিমলি হাংরি। অ্যান্ড আমি গুগল থেকে বেছে একটা ক্যাফে খুঁজে বার করলাম যেখানে আজকে আমরা লাঞ্চ করব। এই ক্যাফেটাতে যেতে গিয়েই পড়ে হিড়িম্বা টেম্পল, অ্যান্ড হিড়িম্বা টেম্পল ইজ ভেরি ফেমাস। সো উই ডিসাইডেড কে যখন এখান দিয়ে যাচ্ছি খিদে পাচ্ছে পাক, হিড়িম্বা টেম্পলটা একবার দেখেই যাই, তাই না? আর এইখানে চমড়িগাই খরগোশ নিয়ে প্রচুর লোকজন থাকে। আমাকে দেখেই ওরা পটাপট খরগোশ বার করে দিয়েছে ঝুড়ির থেকে। জানতো যে there is a huge chance, যেটা আমার প্রচন্ড ইচ্ছাও করছিল আমি খরগোশ নিয়ে ছবি তুলবো, বাট জানি তো আমাকে দেখেই বোঝা যাচ্ছে খরগোশটাই না, ওইগুলোকে হাইব্রিড, ওগুলোকে কিছু একটা দিয়ে দিয়ে এরকম ফোলানো থাকে। ক্যান্ডি প্লাস আলাটাও আমাকে ধরবে। হিড়িম্বা টেম্পলটা চিনতে পারছিস? রণবীর কাপুর ইয়ে জওয়ানি হে দিওয়ানি শুটিং। ডাকছে তো। প্রচন্ড ক্রেজি ক্রাউড ছিল, মন্দির বন্ধ ছিল তাও এত পরিমাণে ভিড় ছিল। আর চারিদিক থেকে বাংলা শুনতে পাচ্ছি, সবাই বাঙালি যারা ওখানে গেছিল, ম্যাক্সিমাম এই ভিড়টার বাঙালি লোকজন। মন্দিরটা বন্ধ ছিল কিন্তু হালকা করে আমরা দেখতে পেয়েছিলাম যেটুকু। তারপরে আমি একটুখানি কর্ন খেয়ে নিয়েছিলাম বিকজ আর আমার দ্বারা খিদে কন্ট্রোল হচ্ছিল না। তারপরে ফাইনালি আমরা ক্যাফেটা অলমোস্ট রিচ করে গেছি, তখনও আমার হাতে কর্ন, বাট ওটা শেষ না করে ঢুকলে যাবো তো, তাই ফাটাফাট খেয়ে নিলাম। ক্যাফেটার নাম হচ্ছে রকিজ ক্যাফে। আমি হচ্ছে একজন ক্যাফে হান্টার বলতে পারো, যেখানেই যাই কলকাতায় সব জায়গার ক্যাফেতে মোটামুটি লোকজন আমাকে চেনে, সবই আমার ঘোরা। তাই মানালিতেও আমি গুগল ঘেটে ঘেটে 3-4টে ক্যাফের নাম বার করেছি, তার মধ্যে এটা একটা। আর মানালির ক্যাফের ভাইব কিন্তু আলাদাই। দেখো আমরা বাইরে বসেছিলাম, ভিউটা শুধু দেখো, আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল। এখানে তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তো 4টে-4:30 মধ্যে সন্ধে হয়ে গেছিল। আর এই কিউট একজন আমার পাশে এসে বসেছিল। আমরা খেয়েছিলাম মোমোস, কফি, ম্যাংচাও, স্যুপ। দিস ওয়াজ আওয়ার লাঞ্চ বেসিক্যালি, যেহেতু লেট লাঞ্চ ছিল। ইভিনিং হওয়ার পর কিন্তু পুরো সিটি লাইটস এখান থেকে দেখা যাচ্ছিল, আর লাইভ মিউজিকও হচ্ছিল। হোটেল যাওয়ার পথে মার্কেটগুলো এক্সপ্লোর করছিলাম। মার্কেটে অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং জিনিস থাকলেও বলতেই হচ্ছে ইটস ভেরি ভেরি এক্সপেন্সিভ। আর ঝুপঝাপ বৃষ্টি নেমে যাওয়ার একটা ব্যাপার এখানে থাকে। আমরা রাস্তায় একবার বৃষ্টিতে দাঁড়িয়েও ছিলাম। তো ফাইনালি হোটেল রিচ করে আমরা আবার ডিনার করলাম, যেহেতু আমরা লাঞ্চটা খুব হালকা করেছিলাম। আমরা এখন লাদাখের জন্য বেরোচ্ছি। অ্যাকচুয়ালি our first stay will be at জিসপার জন্য বেরোচ্ছি বাইকে। বাইক যার থেকে নিয়েছি উনি আমাদেরকে বলেছেন যে লাগেজ হ্যাজ টু বি রিডিউসড টু 9 kgs। তো আমাদের তো অনেক লাগেজ ছিল, আমরা একটা রুকস্যাকের মধ্যে 8-9 কেজি মতো প্যাক করে নিয়েছি। কোনোরকম প্রবলেম হয় এমার্জেন্সি পারপাসে কালকে প্রচুর জিনিস কিনেছি, এক এক করে দেখাবো কী কী কিনেছি। আর ডায়ামক্স বলে একটা ট্যাবলেট হয়, সেই ট্যাবলেটটা আমরা লাস্ট 2 দিন ধরেই খাচ্ছি। ডায়ামক্স 125 হলে 2টো আর 250 হলে একটা করে। আর সকালবেলা উঠে এখন আমরা ব্রেকফাস্ট করার আগে একটা প্যান40 একটা মোশন সিকনেসের ওষুধও খেয়ে নিয়েছি। আমরা খালি ব্রেকফাস্টটা করে নিয়ে একটা ডায়ামক্সও খেয়ে নেবো, যাতে অ্যাক্লিমেটাইজেশনটা ঠিকঠাক হয়, কোনো রকম শরীর খারাপ না হয়। Breakfast I'm having, it's a perfect combination of sweet and savory. So I have taken milk and chocos, watermelon for hydration, and some poha for my chatura zaban. And I'll be having a cup of coffee also, and afterwards I will have Diamox. This is the medicine I was talking about. ব্রেকফাস্ট খেতে খেতে দেখতে পাচ্ছিলাম ছোট ছোট বাঁদর বেরিয়ে আসছে এদিক ওদিক দিয়ে। বেরোনোর আগেই আমাদের রাইডিং গিয়ারগুলো একদম পারফেক্টলি পরে নিয়েছিলাম, অ্যান্ড আই নিডেড হেল্প উইথ মাই রাইডিং গিয়ার্স। সো আমাদের একদম প্ল্যান ছিল সকাল সকাল ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ার, বিকজ যত তাড়াতাড়ি বেরোবো ততটা বেশি রাস্তা যেতে পারবো। আমাদের হোটেল থেকে মানালি মেন সিটিতে যাওয়ার রাস্তাটাই কিন্তু যথেষ্ট এবড়ো খেবড়ো ছিল। ইট ওয়াজ কোয়াইট স্ক্যারি বাই দ্য ওয়ে।
অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট টাইম ইন মানালি অলসো। যেদিকেই তাকাচ্ছিলাম মনে হচ্ছিল am I dreaming? ইউ ওন্ট বিলিভ অত সকালে ওখানে কি পরিমাণ জ্যাম ছিল। সো ইটস আ টিপ, যদি কোথাও যাওয়ার থেকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে হাতে সময় নিয়ে। এই বাইকে করে পাহাড়ে ঘুরতে আসার মেন কারণই কিন্তু এই সিনারিজগুলো। যেদিকেই তাকাবে মনে হয় এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে যায়। আর এটার কমপ্লিট ফ্রিডমটাও কিন্তু থাকে। আমরা যেটা চোখে দেখছিলাম আই এম শিওর যে আমার ফোনের ক্যামেরা সেটাকে জাস্টিফাই করতে পারছে না। এতটা সুন্দর চারিদিক আর এত ক্লিন, সুন্দর রাস্তা, ভেরি ভেরি স্মুথ। জাস্ট আধ ঘন্টা চলার পরেই আমার খুবই ম্যাগি খেতে ইচ্ছা করছিল। ইট ওয়াজ সো কোল্ড অ্যান্ড উই স্পটেড দিস ম্যাগি শপ। আর এই ম্যাগি খাওয়ার জন্য আমাকে প্রচুর কথা শুনতে হয়েছে, লাইক প্রচুর। 15 কিলোমিটার 10 কিলোমিটার আসতে পারিনি, ম্যাগি খাওয়া শুরু হয়ে গেছে। আরে বৃষ্টি থেমে যায় এখানে 2 মিনিটে। সামনে অনেক পাহাড়ওয়ালি ম্যাগি পাবি। বৃষ্টিতে একটু থেমে থেমে যেতে যেতে ফাইনালি আমরা অটল টানেল পৌঁছে গেছিলাম, যেটার ব্যাপারে আমি এত শুনেছি। ইটস ওয়ার্ল্ডস লার্জেস্ট টানেল অ্যাবাভ 10,000 ফিট। আর এই টানেলটার জন্য প্রায় 5 ঘন্টা ট্রাভেল টাইম সেভ হয়। এটা ক্রস করতে এত টাইম লেগেছিল, ইট ওয়াজ অলমোস্ট ইম্পসিবল টু বিলিভ। অটল টানেল থেকে বেরিয়ে আমি যে সিনারিটা দেখলাম, আই ওয়াজ নট বিং এবল টু বিলিভ মাই আইজ। ও মাই গডনেস। অ্যান্ড আই এম সামওয়ান যে কোনোদিনও স্নো, বরফ, পাহাড় এক্সপিরিয়েন্স করিনি। বাট আমার তো একটা বিশাল এক্সপেকটেশন ছিল এই ট্রিপ থেকে। কিছুটা এগিয়ে গিয়ে আমরা একটা জায়গায় চায়ের জন্য দাঁড়াই, আর জাস্ট দেখো এই জায়গাটা। আই থট আই ওয়াজ ড্রিমিং। ইট ওয়াজ মাই বলিউড মোমেন্ট। তো কিলোমিটার বাদে দাঁড়িয়েছি তোর আইডিয়াতে। মিথ্যে কথা, ওই 15 কিলোমিটার থেকে আরো 5 কিলোমিটার হয়েছে ম্যাক্স। তো নাও উই হ্যাভ স্টপড ফর টি। এখানে খুব ঠান্ডা, বাট খুব ড্রাই ঠান্ডা, মানে মুখ, লিপস সব প্রচন্ড ড্রাই হয়ে যাচ্ছে। তাই দেখছি সানস্ক্রিন ইজ আ মাস্ট। এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে সিনারিটাকে আরেকবার ক্যাপচার করে নিলাম। ট্রাস্ট মি, এখান থেকে যেতে একটু ইচ্ছা করছিল না, বাট উই ওয়ার গেটিং সুপার লেট। যত আমরা এগোচ্ছিলাম ওয়েদার তত বেশি ড্রাই হচ্ছিল, পাহাড় সবুজ থেকে ব্রাউনিশ হচ্ছিল, আর ঠান্ডাও কিন্তু বাড়ছিল। লাইক ক্যান ইউ বিলিভ হোয়াট আই অ্যাম উইটনেসিং ফর দ্য ফার্স্ট টাইম? আমার মতো মেয়ে যদি এই ট্রিপে আসতে পারে, এই ট্রিপটা সাকসেসফুলি করে আসতে পারে, তাহলে যে কেউ পারে অনেস্টলি, বিকজ আই এম নট এট অল আ বাইক পারসন। বৃষ্টিতে প্রচুরবার দাঁড়াতে হয়েছে, বাট বৃষ্টিতে ফোন বার করে আর ক্লিপস নেওয়া হয়নি, তাই একটু লেটই হয়ে গেছিল জিসপা পৌঁছতে পৌঁছতে। অ্যান্ড উই ওয়ার রিয়েলি হাংরি ফর আওয়ার লাঞ্চ। জিসপার ব্যাপারে আমি যেটুকু জেনে এসেছিলাম, জায়গাটা নাকি পুরো নদীর ধারে, আর আমাদের কোনো হোটেল বুক করা ছিল না। সো একটা রাশ ছিল যে আজকে রাতে যদি এখানে থাকতে হয় তাহলে এই হোটেলটা ফিগার আউট করতে হবে গিয়ে। তো আমরা এখন চিন্তা করছি আমরা হোটেলে থাকবো না টেন্টে থাকবো। টেন্টটা দেখে তো খুব ইন্টারেস্টিং লাগছে, বাট চল আগে দেখি যে মানে আসলে কি ব্যাপারটা কিরকম। আর নামাটা তো ভয়ঙ্কর, চল দেখি। গাড়ি নিয়ে ভয়ঙ্কর না, বাইক নিয়ে ভয়ঙ্কর লাগে। তারপর এত জিনিস, কিরে কিরে চল হোটেলে থেকে যাই। আমরা দেখে আসবো না, still deciding on the tent. আমাকে হেঁটে আসতে নামতে হলো, বাইক নিয়ে ওইখানটা কি পসিবল নয় যাওয়া। ফিক্স হলো টেন্ট নদীর ধারে, টেন্ট ফিক্স হয়েছে।
সামান রেখে দিয়ে গেছে। এই বেডটার মধ্যে সব সামান রেখেছি আমরা। এই বেডটা ফর আওয়ার স্লিপিং, একদম ক্লিন রাখছি, টাওয়েল দিয়েছে, একটা মানে উইন্ডো আছে টেন্টের মধ্যে। 1500 পার পারসন নিচ্ছে, ইনক্লুডিং ডিনার। লাঞ্চের কোনো ব্যবস্থা নেই, লাঞ্চ ওপরে গিয়ে করে আসতে হবে। এই হচ্ছে গিয়ে ওয়াশরুম। তো আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে টেন্টে থাকবো না, বাট সবাই বললো যে একটু এক্সপ্লোর করতে রিভার সাইড স্টেটা কেমন হয়। সো লেটস ডু ইট। আমরা মানালি থেকে জিসপাতও পৌঁছে গেছি, বাট অনেকটা রাস্তা আমাদেরকে কালকে যেতে হবে, বিকজ আমাদের ডেস্টিনেশন হলো লে সিটি। অ্যান্ড এই ব্লগটা ইতিমধ্যেই অনেকটা বড় হয়ে গেছে, ওভার 20 minutes. So soon I will be uploading the part 2. Stay tuned for the part 2.